প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিসের চিকিৎসা এবং পুনর্বাসন প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে একজন দর্শক বিরতির আগে কথা বলছিলেন, প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করব। অবশ্যই উনি বেসিক্যালি আঘাত পেয়েছিল, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিল। ওষুধ খাওয়ার পরে ইমপ্রুভ হয়েছে, বাট এখন কিন্তু ওই উঠবস করতে গেলে নিচে নামাজ পড়তে তার কষ্ট হয়, নামাজ পড়ার সময় রুকুতে গেলে ওনার ব্যথা হয় ব্যথা বলছিলেন। হয়। এবং ওনার যে সমস্যাটা, এটা একেবারেই আমি বলবো প্রাথমিক পর্যায়ে আছে। এটা কিছুদিন ওষুধ খেলে বা এটা হয়তো এক পর্যায়ে চলে যাবে, এটা এখন একটা সময়ের ব্যাপার জাস্ট। কারণ ইনফ্লামেশন বা যে কোনো ইনজুরি আপনার সাবসাইড হতে একটু সময় লাগে, এটা কয়েক সপ্তাহ লেগে যাবে, আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু দেখা যাবে যে হাঁটুর আমরা এই রুগী প্রায় পেয়ে থাকি যে 2 বছর পর 1 বছর পর আবার এই ব্যথা নিয়ে রুগী হাজির হয়, যে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। একেবারে কমন যে দুটো হাঁটুর একটাতে ব্যথা পেল, সেটা হয়তো ওষুধ খেয়ে বা প্রাইমারি ট্রিটমেন্টে ভালো হয়ে গেল, বা 2 বছর পর 3 বছর পর দেখা যায় যে হাঁটুতে আবার নতুন করে ব্যথা শুরু হলো। আমরা যদি এক্সরে করি বা ডায়াগনোসিস করে দেখি যে হাঁটুতে আর্থ্রাইটিক চেইন চলে আসছে, যে কার্টিলেজ ক্ষয় হচ্ছে হাঁটুর ভিতরে, উনি যেটা বলেছিলেন ওনার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে। তো এটা হয়তো ভবিষ্যতে ওনার এই সমস্যাটা হতে পারে। সেই জন্য এখনই ওনাকে যেটা করতে হবে, এটার জন্য ওনাকে কিছু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে যেতে হবে, পুনর্বাসন চিকিৎসা। এই ক্ষেত্রে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি দেওয়া যেতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে। এটা যদি উনি ওই জাতীয় ডাক্তার বা হাসপাতালে শরণাপন্ন হয়ে ট্রিটমেন্টটা দেয়, এটা চলে যাবে। আর এমনি তো ব্যথাটা হয়তো আস্তে আস্তে চলে যাবে, এটা থাকবে না, সময়ের ব্যাপার। অথবা এখন যদি 2-3 মানে আনুমানিক 7-8 দিন ওভার হয়ে যায়, সেক্ষেত্রে সে গরম শেক দিতে পারে, ব্যথানাশক মলম ব্যবহার করতে পারে, এত চলে যাবে। কিন্তু ওই যে এক্সারসাইজ এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা যদি এখন পাশাপাশি নিতে পারে সে, তাহলে ভবিষ্যতে আর্থ্রাইটিসটা ডেভেলপ হওয়ার চান্স কমে যাবে। সাধারণত হয় না যদি, এবং কিছু এক্সারসাইজ আছে, আমরা কোয়াড্রিসেপস এবং হাঁটুর হেমিস্ট্রিক মাসেলসের এবং কাপের কিছু এক্সারসাইজ আছে, যেগুলো করলে আপনার যে হাঁটুর যে কার্টিলেজ থাকে এবং জয়েন্টটা কিন্তু এক্সারসাইজ করলে ভালো থাকবে। এবং কারণ এক্সারসাইজের মাধ্যমে এখানে একটা মেকানিজম যেটা হবে, যে সার্কুলেশন ঠিকমতো হবে, ভিতরে যে স্ট্রাকচার থাকে এবং কুশন থাকে হাঁটুর ভিতরে, এগুলা ঠিকমতো নিউট্রিশনাল সাপ্লাই পাবে এবং ভালো থাকবে। তা আমার মনে হয় যদি উনি চিকিৎসা পাশাপাশি নিতে পারে, এটা অনেকাংশ উপকারে আসবে। আমরা কথা বলছিলাম যে কি ধরনের চেঞ্জেস গুলো হয়, এবং আমরা ছবিও দেখেছি, এবং সেটা বলেছিলাম যে এটা একেবারে পুনর্বাসনের মাধ্যমে কিভাবে ঠিক হয়। অবশ্যই, যেটা আমি বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আপনি ছবিতে দেখেছেন যে একেবারে আঙ্গুল বেঁকে যায়। আমরা যদি এক্সরে করি বা এমআরআই করি, দেখা যায় যে ভিতরে যে আপনার জয়েন্টের যে গ্যাপ থাকার কথা, সেই গ্যাপটা থাকে না, বা জয়েন্টের যে স্ট্রাকচার থাকার কথা, একটা হাড় আরেকটা হাড় যেভাবে লাগানো থাকার কথা, মাঝখানে যে স্পেস থাকার কথা, সাইনভিয়াল ফ্লুইড যেখানে থাকে, বা আপনার স্পেসটা কার্টিলেজ যেখানে থাকে, সেটা কিন্তু এক্সরেতে দেখা যায় যে নেই, একেবারে লেগে গিয়েছে এবং আঙ্গুল বাঁকা। তো এইটা যেটা হচ্ছে, আমরা এইটা যদি হয়েই যায় কারো, যদি সে সঠিক চিকিৎসা না পায়, সেক্ষেত্রে যদি আমাদের কাছে আসে বা পুনর্বাসন চিকিৎসা নেয়, আমরা এই রোগীগুলোকে টোটাল হসপিটালাইজড করে নেই। হসপিটালাইজড করার পর তাকে আমরা বিভিন্ন প্রকার থেরাপি এখানে অ্যাপ্লাই করা হয়। যে হাতগুলার জন্য আমরা প্রথমত যে জোড়ার ভিতরে যে পেইনটা থাকে, পেইনটা কমানো হচ্ছে ফার্স্ট টার্গেট, কারণ না হলে সে কিন্তু কোনো মুভমেন্ট করতে দিবে না। পেইনটা কমানোর জন্য আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ব্যবহার করে থাকি, বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, বা বিভিন্ন যেমন ফেরাফিন, মেল্টেড ফেরাফিন ওয়াক্স বাথ থেরাপি, এগুলার মাধ্যমে আমরা পেইনটা কমে আনার পর পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানিপুলেশন, এগুলোর মাধ্যমে প্রত্যেকটা জোড়াকে আস্তে আস্তে ম্যানিপুলেট করা হয় রেগুলার। সেটা 2 থেকে 3 বেলা, সেটা হাঁটুর আলাদা, হাতের জোড়ার ক্ষেত্রে আলাদা, এবং পাশাপাশি স্প্লিন্টিং করা হয়। স্প্লিন্টিং মানে হচ্ছে জোড়াটা যদি বেঁকে গেল, সেটাকে আমরা যখন এক্সারসাইজ অন্যান্য থেরাপি দিয়ে সোজা হলো, সেটাকে ধরে রাখার জন্য আমরা আর্টিফিশিয়াল ডিভাইস বানিয়ে দিই, যেন সেটা ইন্টারমিটেন্ট ব্যবহার হয়, মানে একবার থেরাপি, একবার ডিভাইস ব্যবহার হয়, একবার এক্সারসাইজ। এইভাবে একটা পুনর্বাসন প্রোগ্রাম চলে, আনুমানিক কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এভাবে আস্তে আস্তে দেখা যায় যে তার আবার জোড়াগুলা স্বাভাবিক যে মরফোলজিক্যাল, যে বেসিক যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকার কথা, কাছাকাছি আবার চলে আসে। তখন আবার ফাংশনাল, আমরা বিভিন্ন অকুপেশনাল বা বিভিন্ন ফাংশনাল
এক্সারসাইজ এবং ডিভাইসের মাধ্যমে এগুলো করিয়ে থাকি। ফাংশনাল এক্সারসাইজ না করলে দেখা যায় যে যে একটা গ্লাস ধরা বা সে লেখালেখি করা এগুলো কিন্তু সে করতে পারে না। তো এগুলাকে আবার আমরা মানে এটা আসলে অ্যাপ্লাই একটা করে থাকি। জানার বিষয় যে এমন বিকৃত হয়ে যায় যে হাত, সেটাও আসলে পুনর্বাসনের মাধ্যমে ঠিক হতে পারে, অবশ্যই হয়ে সম্ভব, যায়। অবশ্যই সম্ভব এবং হয়তো বড় জোড়াগুলো খুব তাড়াতাড়ি করা সম্ভব, যেমন হাঁটু আচ্ছা। বা হিপ জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, মানে লার্জ জয়েন্টগুলা খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আসে, কিন্তু স্মল জয়েন্টের ক্ষেত্রে সময় লেগে যায়। সময় লাগে। বাট সেটাও কিন্তু আসতে বাধ্য, এবং যদি সঠিকভাবে চালিয়ে যাওয়া যায়, এবং এই রোগীগুলো কিন্তু আমাদের রেগুলার ফলো আপ করতে হয়, রেগুলার ভর্তি রেখে চিকিৎসার মাধ্যমে। এবং একটা মানুষের শরীর তো মানে শুধু এটা জোড়া আসলে না, সময় লাগবে, কারণ এটা ডেভেলপ হতেও কিন্তু অনেক সময় লাগে, এক্স্যাক্টলি, বেশ রোগটা সময় ধরে এটা হতেও অনেক ডেভেলপ বছর হয়। তো লেগে যায়। এটা ট্রিটমেন্ট করে সারতেও তো সময় লাগবে। অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। মোহাম্মদ সুজন মাহমুদ লিখেছেন, আমার নাম সুজন, বয়স 17 বছর। আমি গত নভেম্বরের 13 তারিখে ধরা পড়ে আমার স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশন করেছি, তারপর থেকে আমি প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকি। আমি বর্তমানে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এখন আমার অপারেশনের জায়গায় আবার ব্যথা হয়। আমার শরীরের ভেতরে ব্যথা, কিন্তু উপরে অনুভূতি হারিয়ে ফেলেছি। একেবারেই কমন একটা সমস্যা, যেটা আমরা ইতিপূর্বে একবার বলেছিলাম যে স্পাইনাল কর্ড ইনজুরি বা স্পাইনাল কর্ডে যদি টিবি হয় সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা টিউমার হয়। ওনার ক্ষেত্রে টিউমার হয়েছে, সেটা অপারেশন হয়েছে। তো স্পাইনাল কর্ডে যদি টিউমার হয় সেক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যেতেই পারে, যেটা আমরা সাধারণত যেই লেভেলে টিউমারটা হয়েছে তার থেকে নিচের অংশ প্যারালাইসিস হয়। তো সেই ক্ষেত্রে ওনার ট্রিটমেন্ট ঠিকই আছে ছিল, যে অপারেশন করেছে, অপারেশন পরবর্তী ওনার দরকার পুনর্বাসন, উনি সেটা না করে উনি হোমিওপ্যাথি চিকিৎসা খাচ্ছে। আমার জানা মতে ওয়ার্ল্ডে এমন কোনো ডাটা নেই যে হোমিওপ্যাথি ওষুধ খেলে প্যারালাইসিস ভালো হয়ে যাবে। ওনার দরকার এখন হচ্ছে টোটালি রিহ্যাবিলিটেশন এবং রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসা। এবং যদি উনি এটা কন্টিনিউ করতে পারে, একটু সময় লাগলেও অবশ্যই ভালো একটা রেজাল্ট চলে আসবে। একটু সময় লাগবে, এক এক রোগের ক্ষেত্রে এক এক রুগী টু রুগী একটু ডিফারেন্ট হয়। কারো 1 মাস লাগে, কারো 3 মাস লাগে, কারো 6 মাস 1 বছর লেগে যায়। কিন্তু আপনাকে পুনর্বাসন করতে হবে বাই থেরাপির মাধ্যমে। কারণ হচ্ছে যে অংশটা প্যারালাইসিস হয়ে গেল টিউমার থেকে, অপারেশনের পরবর্তী অংশ কিন্তু সে নাড়াতে পারে না। সে বলছিল তার বোধ নেই, অনুভূতি হারিয়ে ফেলেছে, মুভমেন্ট করতে পারে না, মাসেলস মোটর ফাংশন নাই বললেই চলে। তো সেটাকে কিন্তু আমাদেরকে প্যাসিভলি এক্সারসাইজ করিয়ে যেতে হবে, প্যাসিভ এক্সারসাইজ করাতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে পা শুকিয়ে যাবে, তার বায়াল ব্লাডার ইনকন্টিনেন্সি হবে, প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারবে না, পা বেঁকে যাবে। যে আমরা আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, যে ওই রোগেও যেভাবে হাত পা বেঁকে যেতে পারে, প্যারালাইসিস রোগেও সেম বেঁকে যেতে পারে, বাট ডিফারেন্ট আপনার যে এই ডিফর্মিটিটা ভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম। সাধারণত এই রোগীর ক্ষেত্রে যে পা পড়ে থাকলো, বা দেখা যায় যে পা এক্সটার্নাল রোটেট হয়ে পড়ে আছে, যে পড়ে আছে, এর থেকে দেখা যায় যে এইভাবেই থাকবে, এটা আর কিন্তু স্বাভাবিক নর্মাল স্ট্রাকচারে আসবে না। তো তাকে আমি যেটা বলবো, সঠিকভাবে উনি রিহ্যাবিলিটেশন হসপিটালে শরণাপন্ন হয়ে যদি চিকিৎসা চালিয়ে যায়, এখানে ইকোনমিক্যাল ব্যাপার অবশ্যই জড়িত, কারণ অনেক দিন করতে হবে। তো প্রয়োজনে উনি এসে গিয়ে করতে পারে, অথবা এই ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু বাসায় সাপোর্ট দিই, সেক্ষেত্রে রুগীর অ্যাটেন্ডেন্স দাঁড়াচ্ছে বা রুগীকে বিভিন্ন যদি ইকোনমিক্যাল সমস্যা থাকে সেটা আমরা বাসায় প্রোভাইড করার চেষ্টা করি। যদি এভাবে করতে পারে আশা করি রেজাল্ট চলে আসবে। আমাদের সাথে একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রুমি, আমি বরিশাল থেকে ফোন করছি। আমার বয়স 48 বছর। আচ্ছা, আমার ডাইন হাতের শোল্ডারে ফ্রোজেন শোল্ডার আছে, আমি এটা ব্যথা হয় অনেক। আমার বাম হাতেও ছিল, আমি ইংল্যান্ডে ছিলাম অনেক বছর, 9 বছর। ওখানে বসে আমার এই সমস্যা ছিল, তখন ওরা আমাকে ওই স্টেরয়েড ইনজেকশন দিয়েছিল। আর আমি আসছি 1 বছর হয়েছে। আমি আসার পরে এখানে ইদ্রিস আলী একজন অর্থোপেডিক্স ডাক্তার আছে, ওনাকে দেখাইছি। উনি আমাকে স্টেরয়েড ইনজেকশন দিতে বা হাতে, এখন সেটা আবার ডান হাতে আসছে। এখন আমি এখন একজন নিউরোলজিস্ট সে বলতেছে যে স্টেরয়েড ইনজেকশন এটা নাকি দেওয়া ঠিক না। আমি সুলিন্ডাক খাইছি, 40টা সুলিন্ডাক খাইছি, লিন্ডাক ইনজেকশন, লিন্ডাক ট্যাবলেট, আর হট ওয়াটার ব্যাগ শাক নিচ্ছি, একটু উপকার পাচ্ছি। এখন কি আমার স্টেরয়েড ইনজেকশন দেওয়া ঠিক, না আমি কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারি? আপনার ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস নাই, আমার সুগার বর্ডারলাইন। আপনার আগের জোড়াটা স্টেরয়েড দেওয়ার পর আমার আছে, আমার ওই রিউমেটিক ফিভার ছিল,
জি। আমার আর্থ্রাইটিস ছিল অনেক আগে, সেটা ভালো হয়ে গেছে। এখন আমি সব টেস্ট করছি। আমি বুঝতে পেরেছি। জি। আপনার আগের যে জোড়াটা স্টেরয়েড দেওয়া হয়েছিল সেটা কি এখন ভালো? সেটা ভালো, কিন্তু সেটা ভালো আগের চেয়ে। হুম হুম। এখন কিন্তু নতুন জোড়া আবার ডান হাতে শুরু এখন হয়েছে। ডান হাতে ঠিক শোল্ডারে চলে গেছে। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার। ওনার যে বয়স, এই বয়সে এটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা উনি যেটা বলছেন ফ্রোজেন শোল্ডার, অনেকগুলো নামে আমরা ডিফাইন করে থাকি। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট স্টেরয়েড ইজ এ ওয়ান অফ ট্রিটমেন্ট, স্টেরয়েড দেওয়া যেতে পারে। সারা ওয়ার্ল্ডে বিভিন্ন প্রকার চিকিৎসা পদ্ধতি আছে এইসব রোগের ক্ষেত্রে, তবে এটা অথেন্টিক চিকিৎসা, স্টেরয়েড দেওয়া হয় অনেক ক্ষেত্রেই। পাশাপাশি সোডিয়াম হাইড্রোনেট নামক ইনজেকশনও দেওয়া হয় এখন সারা ওয়ার্ল্ডে। অনেক সময় সিটি গাইডেড স্টেরয়েড বা আল্ট্রাসাউন্ড গাইডেড স্টেরয়েড দেওয়া হয়। এবং যেটা হচ্ছে ওনার একটা প্লাস পয়েন্ট, ওনার কোনো ডায়াবেটিস নেই। তো আপনি নিশ্চিন্তে স্টেরয়েড চিকিৎসা দিতে পারেন দর্শক। তো সেটা হচ্ছে বেটার ট্রিটমেন্ট হচ্ছে আপনার ফিজিওথেরাপি। যদি আপনি সঠিকভাবে ভালো কোনো হাসপাতালে শরণাপন্ন হয়ে যদি আপনি রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা করতে পারেন, কারণ আপনার এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, এটা বেটার ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপির মাধ্যমে চিকিৎসা দিলে আপনার এই যে ওষুধের দরকার হয় না সাধারণত। তারপরেও স্টেরয়েড দেওয়া যেতে পারে লাইন অফ ট্রিটমেন্ট। এবং দ্বিতীয় চয়েস আমরা বলে থাকি যে প্রথমে ফিজিও যদি সেটা আপনি করতে না পারেন বা করা সম্ভব হয় না বা করতে না চান, দ্বিতীয় লাইন অফ ট্রিটমেন্ট স্টেরয়েড ইনজেকশন আপনি দিতে পারেন নিশ্চিন্তে। সেটা এক দক্ষ ডাক্তারের হাতে এবং দক্ষ, এটারও ডোজ আছে, নিয়ম আছে, যদি দেওয়া যায় আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি স্টেরয়েড যদি দীর্ঘদিন নেওয়া হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হতে পারে, আপনি ভালো কথা বলেছেন। বারবার একটা জোড়া, ওনার কিন্তু আগে যে জোড়াটা হয়েছিল লেফট শোল্ডারে, সেটাতে দুবার দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু এখন ওনার কিন্তু কমপ্লিট নাই। ওনার সমস্যা এখন রাইট শোল্ডারে। তো রাইট শোল্ডারে স্টেরয়েড দেওয়া যেতে পারে, সেটা একবার দুইবার কোনো সমস্যা নেই, আমাদের যে অভিজ্ঞতা আছে। কিন্তু আমি তো বলছিলাম যে বেটার ট্রিটমেন্ট ফিজিও, যদি সে ফিজিও রিহ্যাবিলিটেশন যেতে পারে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন হচ্ছে না। যদি সে এখন যে লেভেলে আছে ওই এলাকায়, গ্রামে ও রিমোট এরিয়াতে অনেক সময় বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে না ফিজিওর, সেক্ষেত্রে স্টেরয়েড হয়তো সে অ্যাপ্লাই করতে পারে। যেহেতু ডায়াবেটিস নেই, ভয়ের কিছু নাই। আর স্টেরয়েড ইনজেকশনটা আমার অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, নন ওয়েট বিয়ারিং জয়েন্টে দিলে তেমন কোনো ভয় নেই। সাজের শোল্ডার বা হাতের জোড়াগুলোতে, মানে শরীরের যেই জোড়া ওজন বহন করে না, কিন্তু যদি আমরা হিপে দেই, হাঁটুতে দেই, অ্যাঙ্কেলে দেই এবং বারবার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিছুটা রোগীর ক্ষতি হতে পারে। আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মরিয়ম আক্তার, ঢাকা থেকে বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। জি, আমার সমস্যা কোমরে ব্যথা ছিল 2 বছর। কোমরে ব্যথার পরে এটা পিঠে আসছে। পিঠে ব্যথাটা আজকে 1 বছর ধরে। এখন আমি একটা ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক ডাক্তার, পপুলারে বসে। উনি আমাকে ওষুধ দিছে ব্যথার, কিন্তু আমার ব্যথাটা কমে নাই। এরপরে উনি আমাকে এক্সরে দিছে, বলতেছে আমার কোনো সমস্যা নাই। এরপরেও আমাকে ব্যথাই যায় না, পরে বলতেছে ইনজেকশন নেওয়ার জন্য। ইনজেকশন নিলাম, তারপরও আমার ব্যথাটা যাইতেছে না। 4-5 দিন আগে আমি এমআরআই করছি, ডাক্তার বলছেন এমআরআই করার জন্য। এখন উনি বলছে আমার নাকি রোগ সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সমস্যা। এখন ডাক্তার বলতেছে আমাকে থেরাপি নেওয়ার জন্য। এখন আমি কি করবো একটু জানতে চাইছি। আপনার বয়স কত দর্শক? আমার বয়স 29 বছর। আপনি কি করেন পেশায়? আমি গৃহিণী। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিরতি থেকে ফিরে আপনার প্রশ্নের উত্তরটি দিব। এবার আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে আসব। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি।